সালাম প্রতিদিনকার মতো তার ফ্যাক্টরির কাজ শেষ করে বাড়ির দিকে ফিরছিল। সালাম একজন ফ্যাক্টরি ওয়ার্কার ছিল। সে গ্রামে বসবাস করত। গ্রাম থেকে তাদের শহরের একটু আগে একটা ফ্যাক্টরি ছিল, সেখানে সে কাজ করত। সেই ফ্যাক্টরিতে মোটামুটি তার যা ইনকাম হতো তা দিয়ে তার সংসার টেনে টেনে চলে যেত। তার বাড়িতে তার মা, তার অসুস্থ বাবা এবং ছোট একটা বোন ছিল, যা তাকেই দেখতে হতো। এবং এই কারণেই ছোটবেলা থেকেই পড়াশোনা বাদ দিয়ে এগুলো করতে হয়েছে। ছোটবেলা থেকেই তার পড়াশোনা হয়নি, কারণ তার বাবা পেশায় একজন দিনমজুর ছিল। দিনমজুর হওয়ার কারণে বেশি দূর তাকে পড়ালেখা করাতে পারেনি। আর সালামের নিজেরও তেমন ইচ্ছে ছিল না যে সে নতুন করে আবার পড়াশোনা শুরু করবে, কারণ ওই ছোট থেকেই তার আব্বার সঙ্গে নানান কাজ করে সে বড় হয়েছে। তার শিক্ষা দীক্ষা তেমন নেই, তবে মানসিক শিক্ষা এবং মনুষ্যত্ব তার ভিতরে অনেক ছিল। সালাম সেদিন রাত্রেবেলা যখন সেদিক দিয়ে আসছিল, তখনই তার জীবনের মোড়টা একদম ভাবে ঘুরে যায়। এবং সেদিনকে সে ভাবতেও পারেনি যে সামান্য একটু উপকার তার জীবনে হয়তো অনেক বড় সুনাম বয়ে নিয়ে আসবে। সালাম যখন আসছিল, সে যে রাস্তা ধরে প্রত্যেকদিন আসে, সেই রাস্তাটা একদম বিরান এবং শুনশান। ফ্যাক্টরি থেকে বাড়ির পথ সাধারণত সে সাইকেল চালিয়ে বাড়িতে ফেরে, তবে সেই রাতটা ছিল ভিন্ন। এবং ভিন্ন সেই রাতে যখন সে সাইকেল চালিয়ে তার বাড়ি থেকে আসছিল, তখন আচমকা গোরস্থানের ঠিক আগ মুহূর্তে আসার সঙ্গে সঙ্গেই তার সাইকেলের চাকা পাঞ্চার হয়ে যায়। সাধারণত এরকমটা কখনো হয়নি যে অর্ধেক রাত্রে ফ্যাক্টরি থেকে ফেরার পথেই তার সাইকেলের চাকা পাঞ্চার হয়ে গিয়েছে। সেদিন যখন ফ্যাক্টরি থেকে সে বের হলো, সে সময় প্রায় 2টা সামথিং হবে। সে সন্ধ্যার দিকে আসে আর মধ্যরাতে বাড়িতে ফেরে, তারপরে গিয়ে ঘুমায়। আর সারাদিন পারলে অন্য কাজ করে। তার গ্রামের বাড়ি থেকে সে কৃষিকাজ করে। সব মিলিয়ে তার জীবনযাপন এরকমভাবে বেশ ভালোই কাটছিল। সেদিন যখন সে সাইকেল চালিয়ে আসছিল, গোরস্থানের ঠিক আগ মুহূর্তে তার সাইকেলের চাকাটা হঠাৎ করে পাঞ্চার হয়ে যায়। এবং তখন সে সাইকেল নিয়ে হাঁটতে শুরু করে। গোরস্থানের সেই শুনশান রাস্তায় যখন সে পৌঁছায়, সেখানে পৌঁছানোর পর আচমকা সে খেয়াল করে পেছন থেকে তার সাইকেল কেউ টেনে ধরেছে। এমনটাই তার মনে হয়েছিল, তবে পেছনে সে কাউকে দেখতে পায় না। তবে পেছনে কেউ একজন আছে, সালামের সেটা অনুভব হচ্ছিল বারবার। গোরস্থানের এই রাস্তা ধরে সে মাঝে মধ্যেই আসে, তবে আজকের এই পথটা যেন একটু ভিন্ন রকমের ছিল, যা কিনা সে কোনোভাবেই তাল মিলাতে পারছে না। সালাম সাইকেল নিয়ে তখন জোরে ওই গোরস্থানের রাস্তা পার হওয়ার জন্য চেষ্টা করলো, কিন্তু তখনও কেন যেন মনে হচ্ছিল পেছন থেকে কাকে কেউ টেনে ধরে আছে তার সাইকেলটা, এবং সে সামনে কোনোভাবেই আগাতে পারছে না। সে যখন আবার পেছনের দিকে তাকালো, খেয়াল করলো পেছনে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা মাটির দিকে তাকিয়ে আছে এবং তার চুলে তার পুরো শরীর এবং চেহারা ঢেকে গিয়েছে, মানে চেহারার অংশ ঢেকে গিয়েছে। কি করবে ভেবে উঠতে না পেরে এলো, চিৎকার দিয়ে সে সাইকেলটা ফেলে দৌড় মারতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে সামনে দাঁড়িয়ে থাকতে অবস্থায় দেখলো সেই ছেলেটা তখনও সামনে দাঁড়িয়ে আছে। তখন সালাম ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো যে তুমি কে? তখন ছেলেটা তার কাছে এসে তার পা জড়িয়ে ধরলো, বলল কি যে আঙ্কেল আঙ্কেল একটু সাহায্য করুন, দয়া করে আমার মাকে বাঁচান আঙ্কেল। আমি তখন বললাম যে কি ব্যাপার, কি হয়েছে তোমার মায়ের সঙ্গে? তখন ছেলেটি বলল যে আমার মাকে ওরা ধরে রেখেছে, দয়া করে আপনি আমার মাকে বাঁচান, আমার মা না হয় মারা যাবে, ওরা আমার মাকে মেরে ফেলবে। ছেলেটা কেমন অদ্ভুত ছিল। সে যখন তার মুখের চোখগুলো সরিয়ে আমার দিকে তাকালো, আমি দেখলাম তার চোখ দুটো একদম ধপধপে সাদা এবং চোখের মনি অনেক ছোট। আমি তখন ভয় পেয়ে পেছনে সরে গেলাম, বললাম আমি কোনোভাবে এখান থেকে বেঁচে এসেছি, দয়া করে বাঁচান। তখন আমি বললাম যে, তখন সেই ছেলেটা আমাকে বলে যে আমাকে ছেড়ে দিন, আমি একটা জিন, একটা ছোট জিন। একথা বলতেই তখন আমার গা আরও কাঁপতে শুরু করলো, আমার শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে গেল। সে আমাকে তখন বলল যে আপনি দয়া করে আমার মাকে বাঁচান, আমার মাকে ওরা মেরে ফেলবে। তখন আমি বললাম যে তোমার মায়ের সঙ্গে কী হয়েছে সেটা বলো, না বললে আমি যাব না। তুমি যদি এখানে নিয়ে আমাকে মেরে ফেলো, এখন যেটা করছো সেটা আমি ছোটোবেলায় অনেক গল্প শুনেছি আমার দাদার কাছ থেকে, যে কেউ একজন ডাক দিয়ে নিয়ে যায় তারপর তাকে মেরে ফেলে। তখন ছেলেটা কান্না করতে শুরু করলো। ছেলেটা যে জিন সেটা তার হাবভাব এবং তার কাজকর্ম দেখেই প্রমাণ মিলছে, কারণ জিনেরা সাধারণত এরকমই হয়, সেটাই স্বাভাবিক। এবং আমি কখনো জিন দেখিনি তাই বলতে পারবো না। ছেলেটার চোখ দুটো ছিল একদম সাদা ধবধবে, তার মধ্যে ছোট্ট একটা মণি। সে তখন আমাকে বলল যে আসলে আঙ্কেল, আমি এবং আমার মা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি আমার নানু বাড়িতে গিয়েছিলাম। আমার মা এবং আমি ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে আচমকা
কিছু লোক আমার মাকে উপর থেকে টেনে নিচে নামায়। সাধারণত আমরা এতটা নিচে দিয়ে যাই না। আমি মাকে জেদ করেছিলাম যে আমি নিচে দিয়ে যাব এবং মানুষের জগৎ কীরকম হয় সেটা দেখব। তবে আমার মা নিষেধ করেছিল, যদি নিচে দিয়ে যাই তাহলে এখানকার যেসব শয়তান কিছু মানুষ আছে তারা আটক করবে, এবং আটক করলে তখন কিন্তু আর খুঁজে পাবা না তুই আমাকে। কিন্তু আমি জেদ ধরতে শুরু করি এবং তখন তারা আমার মাকে ধরে একদম নিচে পর্যন্ত নিয়ে যায়। তারপরে আমি সেখান থেকে কোনো মতে পালিয়ে চলে আসি এবং আমার মা আমাকে বলে তুই চলে যা। তারপর আমি এখান থেকে উড়ে এই রাস্তার উপরে আসি। আসার পর আমি কাউকে খুঁজে পাচ্ছিলাম না যে আমাকে হেল্প করবে। আর আমি আমার কাবিলা পর্যন্ত রাস্তা চিনি না যেখানে আমরা থাকি, সেহেতু আপনি নিশ্চয়ই এখন বিশ্বাস করেছেন যে আমি মিথ্যা কথা বলছি না। ছেলেটার চোখের কান্না এবং তার কথাগুলো শুনে তখন আমার খানিকটা বিশ্বাস হলো। মনে হলো যে ছেলেটা সত্যি কথাই বলছে, না হলে এরকম কান্না করে আর এরকমভাবে কেউ কোনো কিছু বলে। আর তাছাড়া ছেলেটা জিন সেটা তার পরিচয় দিয়ে দিয়েছে, আর সে চাইলে হয়তো আমার ক্ষতি করতে পারবে, তার শক্তি আমার থেকে বেশি। কিন্তু তাতে করে কোনো লাভ হবে না, কারণ ছেলেটার মা যে সত্যি সত্যি বন্দি কিনা সেটা আমার জানতে হবে। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আমার সাইকেলের চাকা কি পাঞ্চার তুমি করেছো? ও তখন বললো যে হ্যাঁ। আমি তো সেটাই ভাবি যে সাইকেলের চাকা একদম নতুন, মাত্র 2 মাস হলো লাগিয়েছি, এর মধ্যে পাঞ্চার হয়ে যাওয়ার কোনো সুযোগই নেই। সম্ভবত এই ছেলেটাই এই কাজটা করেছে। এবং তার কাছে জিজ্ঞেস করতে তার উত্তর আমি পেয়ে গেলাম। তারপর ছেলেটা বলল, চলুন আঙ্কেল। তারপর আমি ছেলেটার হাত ধরলাম। ছেলেটা তখন আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, মানে ও তখন শূন্যেও হাসছে, ওর মা পা হচ্ছে মাটিতে নেই। আমি তখন দেখলাম যে ও আমাকে টেনে জঙ্গলের ভিতরের দিকে নিয়ে যাচ্ছে। আমার খুব ভয় লাগতে শুরু করলো, কারণ ছেলেটা যদি আমাকে ওইদিকে নিয়ে মেরে ফেলে বা আমাকে দিয়ে কোনো ক্ষতি করে সেই চিন্তা আমার বারবার হতে লাগলো। তবে না বিশ্বাস করে উপায়ও পাচ্ছিলাম না, যদি সে কোনোভাবে আমাকে এরকমভাবে নিয়ে গিয়ে মেরে ফেলে সেই ভয় পাচ্ছিলাম। তো জঙ্গলের একদম মাঝ বরাবর চলে আসলাম। মূলত হচ্ছে আমাদের বাড়ির পাশে বড় একটা ভিটা আছে, মাইলের পর মাইল শুধুমাত্র গাছ চলে গিয়েছে। এটা এরকম কিসের জন্য জানি না, তবে রাস্তার পাশ ধরে এরকম গাছ লাগানো, অনেক দূর দূরান্ত পর্যন্ত চলে গিয়েছে। তবে তখন তার সঙ্গে গেলাম। যাওয়ার পর সে আমাকে জঙ্গলের ভিতরে একটা ঘরের মতো জায়গায় নিয়ে গেল। মানে জঙ্গলের ভিতরে কোনো একটা ঘর থাকতে পারে সেটা আমার জানা ছিল না, যদিও এটা আমার গ্রাম ছিল না, আমার গ্রাম থেকে 4-5 গ্রাম আগের একটা গ্রাম। সেই গ্রামে এরকম একটা জায়গায় যেখানে কোনো মানুষ থাকে না, ঘন বিরান জঙ্গল, সেরকম জায়গায় একটা ঘরের ভিতরে এরকম কুড়ে ঘর টাইপের জায়গা। তখন আমাকে সেই ছেলেটি নিয়ে গেল, বলল কি যে আপনার যদি বিশ্বাস না হয় আপনি ওই ঘরের পেছন দিয়ে জানালার কাছে যান, আমি এখানে যাব না, গেলে ওরা বুঝে ফেলবে, ওরা জিনের গায়ের গন্ধ টের পায়। তারপর আমি ওর কথা শুনে সেই ঘরের পেছন সাইডে গেলাম, গিয়ে জানলা একটু খোলা ছিল, সেই জানলার পাশ দিয়ে আমি দেখতে শুরু করলাম। ঘরের ভিতরে বেশ কিছু মাথার খুলি রয়েছে, তারপরে হারিকেনের মতো একটা আলো জ্বালানো, কোনো বিদ্যুৎ নেই। সেই সাথে এখানে হচ্ছে গিয়ে ওই প্লানচেটের মতো কিছু একটা নিচে ফ্লোরে আঁকা, এবং তার মধ্যে একজন তান্ত্রিক বসে আছে, পাশে আরও বেশ কয়েকজন বসে আছে, বসে কিছু একটা করছে। ঠিক সেই মুহূর্তে একজন তান্ত্রিক আরেকজনকে বলল, মানে ওদেরকে দেখতে তান্ত্রিকের মতোই, মাথায় বড় বড় চুল, তারপর অনেক বড় দাড়ি গোঁফ, যেরকমটা আসলে তান্ত্রিকরা হয়ে থাকে। তো আমি তখন দেখে খানিকটা ভয় পেয়ে গেলাম এবং মনে মনে ভাবলাম যে ছেলেটা আসলেই মিথ্যা কথা বলছে না, কিন্তু ওর মাকে ওরা কোথায় লুকিয়ে রেখেছে। তখন একটু পরে ভেতর থেকে একজন লোক আসলো, এসে বলল কি যে ওই মেয়েটা তো বেশি লাফালাফি করছে, বেশি চিল্লাপাল্লা করছে, কি করব। তখন সেই বড় তান্ত্রিকটা বলল কি যে ওকে এখানে নিয়ে আয়। তারপর ওকে এখানে ধরে নিয়ে আসা হলো, কিন্তু আমি কারো শরীর দেখতে পাচ্ছিলাম না, কারণ তার শরীরটা অদৃশ্য ছিল, কিন্তু সে চিৎকার করছিল। তারপর তাকে একদম মাঝ বরাবর বসানো হয়। বসানোর পর সেই প্ল্যানচেটের মাঝ বরাবর বসানোর পর তাকে তার গায়ে পানি ছেটানো হয় এবং এক ধরনের ধোঁয়া দেওয়া হয়। ধোঁয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমি খেয়াল করলাম সে দৃশ্যমান হলো এবং খুব সুন্দরী একটা মেয়ে। এরকম সুন্দরী মেয়েকে আমি এর আগে কখনো দেখিনি। সবসময় এরকম হয় যে এত বেশি সুন্দর মেয়ে হয়তো অনেক বড়লোক ঘরের হয়ে থাকে, অথবা মানে এরকমই হয়ে থাকে। আমি তার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। তার পরনে এক ধরনের মানে লেহেঙ্গা টাইপের জামা, যেটা কিনা বড়লোক মেয়েরা পরে। তার শরীরে বেশ সুন্দর সুন্দর গহনা রয়েছে এবং আরও বেশ কিছু অলংকার রয়েছে, সেগুলো তার শরীরে এরকমভাবে জড়ানো। তখন সে তান্ত্রিক বলল কি যে তোকে আমরা অনেক সাধনার পর পেয়েছি, তোকে কি এত সহজে ছাড়বো? ঠিক সেই মুহূর্তে আরেকজন লোক বলে উঠল যে ওর সঙ্গে একটা পিচ্চি ছিল, সেই পিচ্চিটাকে আমরা ধরতে পারিনি, কোথায় গিয়ে লুকিয়ে আছে। তখন সেই বড় তান্ত্রিকটা বলল যে ওই পিচ্চিটা এখান থেকে কোথাও যেতে পারবে না,
ছোট পিচ্চি হয়ে থাকে এবং ছোট জিন হয়ে থাকে, তাহলে ও ওর মূল যে শহর বা কাবিলার রাস্তা চিনবে না। তোমরা যেভাবেই হোক ওরা আশেপাশে খুঁজে বের করো, কারণ ওরা এই আশেপাশেই আছে এবং যেখানেই হোক না কেন ওকে খুঁজে নিয়ে আসো, ওকেও কাজে লাগবে। কারণ হচ্ছে ওকে দিয়েই একে বশ করব, যেভাবেই হোক একে আমাদের কাজে লাগাতে হবে। তখন সেই মেয়েটা চিৎকার করে বলতে লাগলো যে তোরা আমার ছেলেকে ছেড়ে দে, আর আমাকে যদি আটক করিস তাহলে তোরা কোনোভাবে বাঁচতে পারবি না। আমার কাবিলার লোকজন যদি কোনোভাবে জানতে পারে তাহলে তোদেরকে মেরে ফেলবে, আর যদি আমার বাবা জানতে পারে তাহলে তোদের খবর আছে, তোদের কাউকে আস্ত রাখবে না। কিন্তু সেই তান্ত্রিক কোনোভাবেই কোনো কিছু বলছে না। বলল কি যে তোর বাবা আমার চ্যাট করবে, কারণ হচ্ছে উনি বেশ শক্তিশালী ছিল সেটা দেখেই বোঝা যাচ্ছে। মেয়েটা অনেক জোরে ছোটাছুটি করছিল, কিন্তু কোনোভাবেই সেই বাঁধন থেকে এসেছো না যে আরও কিছু লোকবল এবং যদি কাউকে নিয়ে আসি অথবা পুলিশের কাছে যায় তাহলে বিষয়টা হয়তো। তখন সে জিনটা বলল, জিন ছোট্ট ছেলেটা, যে আপনি প্রমাণ করবেন কিভাবে যে ওইটা একটা জিন, বা এখানে ও ওই আসবে না। আপনি যে কথা বলছেন তার আগে ওরা আমার মাকে মেরে ফেলবে, আপনি কিছু একটা করুন। আমি তখন বললাম, শোনো, তোমাকে ধরার জন্য ওরা লোক পাঠিয়েছে, জঙ্গলে আশেপাশে খুঁজে বেড়াচ্ছে, সেহেতু তুমি এখন কাজ করো, আজকে ওদেরকে খোঁজা যাবে না, কালকে দিনের বেলা আমি এখানে আসবো, তুমি আমার বাসায় চলো, তোমার মায়ের কিছু হবে না, তোমার মাকে আমি উদ্ধার করব। ছেলেটা কোনোভাবেই রাজি হচ্ছিল না। আমি তখন বললাম, শোনো, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। এখন যদি আমি তোমার মাকে আনার জন্য যাই তাহলে আমাকে তো আটক করবেই, কারণ ওরা সংখ্যায় অনেক, প্রায় 15-20 জন ওই ঘরের ভিতরে আছে। তো ওদের সঙ্গে তো আমি একা পারবো না, তাই না? আর তুমিও পারবা না। সেহেতু সব থেকে ভালো হয় যে ওরা যখন থাকবে না তখন আমরা এখানে আসবো এবং এসে তোমার মাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব, ঠিক আছে? তো আমি তারপর ওকে বোঝানোর পর বললাম, তোমার মাকে কোথায় রেখেছে, কীভাবে রেখেছে, সমস্ত কিছু আমি জানি। একটা বড় কাচের বয়ামে বন্দি করে ওই নিচের ঘরটায় রেখেছে। ঘরটা বেশ বড় ছিল এবং এরকম জায়গায় এরকম একটা বড় ঘর আছে সেটা আমি জানতাম না। সম্ভবত অনেক পুরাতন একটা ঘর, এখানে কেউ থাকে না, সেটা দেখে আমার এটাই বিশ্বাস হয়েছে। ছেলেটা তখন আমার কথা শুনলো, বললে, চাচা ঠিক আছে আঙ্কেল, আপনি আসবেন, তোমার মাকে বাঁচাবেন তো? তারপর আমি ওকে সঙ্গে করে ওই পাশের রাস্তা দিয়ে সোজা মূল রাস্তা পর্যন্ত আসলাম। তারপর ওকে এবং দৌড়াতে দৌড়াতে ফজরের খানিকক্ষণ আগে আমি বাড়িতে এসে পৌঁছালাম, কারণ হচ্ছে অনেকটা পথ ছিল। বাড়িতে আসার পর আমি যখন দরজা টোকা দিলাম, আমার সাইকেলটা ওইখানেই পড়েছিল রাস্তার মধ্যে, সেটা আর আনার কোনো পায়তারা হলো না, কারণ সাইকেলটা আনতে গেলে হয়তো ছেলেটা ধরা পড়ে যাবে, কারণ বাইরে আরও 4-5 জন তান্ত্রিককে পাঠানো হয়েছে একে ধরার জন্য। আমি তখন বাড়িতে আসি। বাড়িতে আসার পর আমি দরজা টোকা দিই। টোকা দেওয়ার পরে তারপর আমার মা দরজা খোলে। দরজা খুলে আমার কাঁধে একটা ছেলেকে দেখে আমার মা অবাক হয়ে যায়। ছেলেটাকে যখন আমার মা দেখে তখন সে বলে কি যে, কি রে, তুই ছেলেটাকে কোত্থেকে নিয়ে আসছিস? আমি যখন ছেলেটার দিকে তাকাই তখন দেখি খুবই সুন্দর একটা ছেলে। এতক্ষণ তাকে সুন্দর দেখা যাচ্ছিল না, তার চোখ দুটো ছিল ঘোলা আর হচ্ছে অন্যরকম। তারপর আমি ছেলেটাকে নামানোর পর আমি মাকে বললাম যে, মা, ও হচ্ছে আমাদের ফ্যাক্টরির একজনের ছেলে। আমি মিথ্যা কথা বললাম। ছেলেটি তখন আমাদেরকে তাকিয়ে বললো, আমি বললাম যে তুমি ভেতরে চলো, সমস্ত কিছু বলবো। তারপর আমার বোন আসলো। বোন আসার পর ওকে নিয়ে ভেতরে গেল। তারপর আমি দেখলাম ছেলেটা বেশ কাহিল অবস্থায় আছে। ওকে আমার মা কিছু খাবার দিল, কিন্তু সেই খাবারগুলো শুকিয়ে রেখে দিল, খেলো না। তারপর একটা হচ্ছে আমার বোন, হচ্ছে আমার মা, ছেলেটা ওদের দিকে অদ্ভুতভাবে তাকায়। ওর চোখের মনিও ঠিক হয়ে গিয়েছে, একদম মানুষের মতো। আর আমি ওকে যেরকমভাবে দেখেছি এই রাত থেকে এখন পর্যন্ত, ওর চেহারা অন্যরকম হয়ে গিয়েছে এখন, মানে একদম মানুষের রূপ নিয়ে নিয়েছে সেটাই মনে হচ্ছে। তারপর ওকে আমি আমার নিজের রুমে নিয়ে গেলাম। রুমে নিয়ে বললাম যে, আমি সারা রাত কাজ করেছি তো, আমি একটু ঘুমাই, তারপর আমি তোমার মাকে উদ্ধার করার ব্যবস্থা করব। ছেলেটি বলল যে আমার মার কাছে যেতে হবে আমি, তাই বলে কান্না করতে শুরু করলো। আমি তাকে কোনো মতো নলপাত করলাম, বললাম কি যে, শোনো, তোমার মায়ের কাছে আমি নিয়ে যাব এবং তোমার মাকে উদ্ধার করার জন্য অপেক্ষা করতে হবে, তুমি আমার কাছে আসো। তাই বলে আমি ওকে আমার কোলের ভিতরে নিলাম, নিয়ে বসা অবস্থায় ওকে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। তারপর ও কিছুক্ষণ বাদে ঘুমিয়ে পড়লো। ওকে আমি আমার বিছানার পাশে রাখলাম। যখন ও ঘুমিয়ে পড়লো তখন দেখলাম ওর রূপ আবার আচমকা চেঞ্জ হয়ে গিয়েছে। গতকালকে রাত্রে যেরকমভাবে দেখেছি ঠিক সেরকমভাবেই, চেহারার মধ্যে একটা অন্যরকম ভাব, চোখ তো বন্ধ, দেখতে পাচ্ছি না, কিন্তু সত্যি সত্যি যে একটা জিন সেটা আমি প্রমাণ পেয়েছি। তারপর আমি দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়লাম, যাতে করে কেউ এসে ওকে দেখে ভয় না পেয়ে যায়। আমি এবং ও কতক্ষণ ঘুমালাম জানি না। দুপুরের পরপর আমার ঘুম ভাঙলো। আমি কি করব কিছু ভেবে উঠতে পারছিলাম না। দুপুরের পরপর আমার মা আমাকে দরজা টোকা দিল। টোকা দিয়ে বললো কি যে, কি রে, তোর সাইকেল নাকি রাস্তায় ফেলে আসছিলি? আমি বললাম যে হ্যাঁ। আমি দেখলাম আমার সাথে ফ্যাক্টরিতে যে কাজ করে ও কিছুক্ষণ পরই আসে। ও তখন আমার সাইকেল আসার সময় নিয়ে এসেছে, কারণ সাইকেল পড়া দেখে ও মনে করেছে যে আমার কোনো ক্ষতি হয়েছে বা আমি কোথাও হারিয়ে গিয়েছি, এরকম কোনো কিছু, বাবাকে কেউ নিয়ে গিয়েছে।
তাই তখন বললাম, আরে না, সাইকেল পাঞ্চার হয়ে গিয়েছিল, তারপর মেজাজ খারাপ হয়ে গেছিলো, এখানে ফেলে রেখে চলে আসছি। এটা বলে তখন আমি ওকে উপেক্ষা করলাম। যাই হোক, বাঁচা গেছে যে আমার সাইকেল পাওয়া গেছে, না হলে আমার অবস্থা টাইট ছিল। কারণ আমার এই সাইকেল আমার রোজগারের অনেক বড় একটা পথ ছিল। পরের দিন ঘুম থেকে উঠে, মানে ওই সময় ঘুম থেকে উঠে আমি যখন ছেলেটাকে দেখি সে আমার দিকে তাকিয়ে আছে এবং তার চোখ ওরকমভাবে, তখন বললাম যে ওরা আসতেছে, তুমি মানুষের রূপে আবার চলে আসো, ফেরত আসো। তো কথা বলার পর মানুষের রূপে ফেরত আসলো। তো সন্ধ্যা পর্যন্ত আমি অপেক্ষা করলাম। সন্ধ্যার পরে আমি এবং ওর সাথে করে সেখানে গেলাম। সেখানে যাওয়ার পর দরজার পেছন দিক দিয়ে আমি দেখি কি যে ঘরের ভিতরে কেউ নেই। তো সেই মুহূর্তে আমি বললাম, তোমার এখানে আসার দরকার নেই, আমি তোমার মাকে বের করে নিয়ে আসছি। তারপর ওকে পাশে একটা জায়গায় রেখে আমি দেখলাম ঘরের ভিতরে কেউ নেই, সম্ভবত ওরা সকলে বাইরে গিয়েছে এবং কোনো কাজে গিয়েছে। আমি পাশ দিয়ে ঢুকে দেখি একজন লোক ভিতরে বসে কিছু একটা করছে। অনেক শক্ত একটা জিনিস দিয়ে তার মাথায় সজোরে আঘাত করলাম। আঘাত করার সঙ্গে সঙ্গে সে নিচে পড়ে গেল। তারপর আমি যে ঘরের ভিতরে ওকে আটক করে রেখেছি সেটা আমি গতকালকে দেখে গিয়েছি। সে ঘরের ভিতরে যাওয়ার পর আমি দেখলাম একটা বোতলের ভিতরে একটা আলো জ্বলজ্বল করছে। সঙ্গে সঙ্গে সেই বোতলের মুখটা খোলার সঙ্গে সঙ্গেই সেই জিনিসটা সেখান থেকে বেরিয়ে গেল। বেরিয়ে এসেই আমার গলা চেপে ধরলো এবং চেপে ধরে বললো কি যে, তোদের এত বড় সাহস, আমাকে আটক করেছিস, আমার ছেলে কোথায় তাই বল। আমি কোনো না কোনোভাবে মেয়েটাকে আমার শরীরের উপর থেকে সরিয়ে তার হাতটা চেপে ধরে বললাম যে, আমি আপনাকে বাঁচাতে এসেছি, আপনার ছেলে আমার কাছে আছে, বাইরে আছে, আপনি আমার সঙ্গে চলুন, নাহলে ওরা যে কোনো মুহূর্তে চলে আসবে। মেয়েটি তখন আমার কথা শুনলো, কীভাবে শুনলো জানি না। তারপর উনি আমার পেছন পেছন আসলেন। উনি তো ভেসে আসছিল আকাশের উপরে দিয়ে, মানে শূন্যে ভেসে আসছিল। তারপর আমি নিয়ে যখন ওনার ছেলের কাছে নিয়ে গেলাম, ওনার ছেলেকে জড়িয়ে ধরে তখন কান্না করতে শুরু করলেন। তারপর আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালেন। উনি তখনও মনে করছে যে আমি হয়তো ওনার ক্ষতি করতে এসেছি। তখন ওনার ছেলে বলল যে, ওই আঙ্কেলটা আমাদেরকে বাঁচিয়েছে এবং এখান থেকে বের হওয়ার জন্য হেল্প করেছে, ওই আঙ্কেলের কাছেই আমি ছিলাম, আঙ্কেল না থাকলে হয়তো আমাকেও ধরে নিয়ে যেত। এই কথা শোনার পর পরিমেয়েটা তখন আমার সামনে হাঁটু গেড়ে বসলো এবং বসে বলল, আপনি আমার খুব বড় উপকার করেছেন, এর প্রতিদান আমি কোনোদিন দিতে পারবো না বা কোনোদিন ভুলবো না। আমাকে এখনই এখান থেকে চলে যেতে হবে। ওরা যদি আসে তাহলে আমাকে আবার আটক করবে, আমি এখানের জীবনে আসবো না। তাই বলে ওরা দুজন, মা এবং ছেলে, চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল। যাওয়ার সময় আমাকে বিদায় বলে গেল ওই ছেলেটা। আমি সত্যি অবাক হচ্ছিলাম। গতকাল রাত থেকে এখন পর্যন্ত আমার সঙ্গে যা যা ঘটছে তা কি বাস্তব নাকি মিথ্যে, সেটাই আমার কোনোভাবে মাথায় ঢুকছিল না। কি হচ্ছে এসব আমার সঙ্গে? আমি তখন সোজা চলে গেলাম ফ্যাক্টরিতে। আমার সাইকেলটা রাস্তায় দাঁড় করে রেখে এসেছিলাম। আসার সময় ছেলেটাকে সাইকেলে চড়িয়ে নিয়ে এসেছিলাম। ও বেশ আনন্দ পাচ্ছিল, বলছিল যে সাইকেল তো খুব ভালো, এরকম বাহনে এর আগে আমি চড়িনি। আমি বললাম যে, আবার যদি কখনো আসো তাহলে তোমাকে চড়াবো, আজকে তোমার মাকে উদ্ধার করে তোমার শখে এখান থেকে পাঠাতে হবে। তারপর আমি সাইকেল চালিয়ে মূল যে ঘর পর্যন্ত ছিল, আমাদের ফ্যাক্টরি পর্যন্ত, সেখানে পৌঁছে গেলাম। একটু দেরি হয়ে গেল, কারণ আমার মালিক তখন বলল যে, এত দেরি করলি কিসের জন্য, এখানকার যে ম্যানেজার বা মালিক আছে। তো আমি বললাম যে একটু কাজ ছিল, যাই হোক তার হাতে বকা শুনলাম, একটু দেরি করে যাওয়ার জন্য বেতনও কেটে নিল। তো যাই হোক আমার মনের মধ্যে আনন্দ ছিল যে আমি ওদেরকে এখান থেকে সহি সালামতে ফেরত দিতে পেরেছি। এরপরে ওই তান্ত্রিকদের সাথে কি হয়েছে আমি জানি না, তবে আমার জীবন যেরকমভাবে বদলে যাবে আমি সেটা কখনো ভাবতে পারিনি। হয়তো তান্ত্রিকরা মাথা চাপড়াচ্ছে যে কে এসে কীভাবে নিয়ে গেল, এটাই হয়তো ভাবছে। কিন্তু ওইখানে আমার আর যাওয়ার সাহস হয়নি, কারণ ওরা বেশ শক্তিশালী ছিল সেটা আমি জানি, এবং এই কারণে আমি আর ওখানে যাইনি। যাই হোক, যেটা হয়েছে, এই ঘটনার প্রায় সপ্তাহ 3 কেটে যায়। আমি তো প্রত্যেকদিন এখানে ওরকমভাবে আসার অভ্যাস ছিল আমার, এবং ওরকমভাবে আমি আসতাম প্রত্যেকদিন রাত্রেবেলা। তো সেদিন রাত্রেবেলা ছিল আরেকটু ভিন্ন ব্যাপার স্যাপার। আমি সেদিনকে ছুটি শেষে সাইকেল নিয়ে বাড়িতে আসতেছিলাম। ওই দিনও প্রায় 2টা-2:30 বাজে। আমার গত কয়েক সপ্তাহ আগে যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে রাত্রেবেলা আসতে কেন যেন আমার ভয় লাগতো, আর কেমন যেন লাগতো যদি কেউ আমাকে সত্যি সত্যি এরকম ধরে ফেলে, যদি কোনো জিন আঁচড় দেয়, সেটা নিয়ে আমার ভয় ছিল। আমি ওদিনকে সাইকেল চালিয়ে বাড়ির দিকে আসতেছিলাম। তো ঠিক সেই মুহূর্তে আমি খেয়াল করলাম যে গোরস্থানের ওই রাস্তার ওইখানে আসার সঙ্গে সঙ্গেই কিছু আলো আমার দিকে ধেয়ে আসছে, এবং আলোগুলো আসমান থেকে মাটিতে নেমে আসছে এবং জঙ্গলের ভেতর দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি সত্যি সত্যি ভয় পেয়ে সাইকেলটা দাঁড় করালাম, কারণ রাস্তার মধ্যে কেউ যদি দাঁড়িয়ে থাকে আসলেই ভয় পাওয়ার কথা। আমি সেখানে দাঁড়ানোর পর আমি খেয়াল করলাম যে একটা মহিলা, সাদা জামা পরা, তার মুখে ঘোমটা দেওয়া, তাকে চেনা যাচ্ছে না। ওইটা দেখে প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায়। ভয় পেয়ে চিৎকার করবো না কি করবো কিছু ভেবে উঠতে পারছিলাম না। মহিলার পা মাটিতে নেই এবং পুরো শরীর শূন্যের উপর ভাসে, এবং তার গায়ে এক ধরনের অদ্ভুত আলো জ্বলছে। সে আমার দিকে এগিয়ে আসলো। এগিয়ে আসার পর আমি কি করবো কিছু ভেবে উঠতে পারছিলাম না। তারপর আমি খেয়াল করলাম
যে সে আমাকে বলছে, আপনি ভালো আছেন তো? আমি তখন বললাম যে আপনি কে? ঠিক সেই মুহূর্তে সেই মহিলাটা মানে হচ্ছে যে মহিলাটা মনে হচ্ছিল সে আমার সামনে এসে একটা মেয়েতে রূপান্তর হলো এবং একটা মানুষে পরিণত হয়ে গেল। তার সেই রূপ, সেই লাবণ্য, সেই চেহারা সেদিনকে আমি যখন ঘরের ভিতরে দেখেছিলাম তখন থেকে আরো হাজার গুণ বেশি সুন্দরী সে। আমার সামনে সে দাঁড়িয়ে আছে, তাকে দেখে আমি চিনতে পারলাম। তারপর সে আমাকে বলল, আপনি আমাকে যে উপকার করেছেন সে উপকারের প্রতিদান হয়তো আমি আপনাকে কোনোদিন দিতে পারবো না, তবে আজকে যদি আপনি আমার সঙ্গে আমার বাড়িতে বেড়াতে যান এবং একবেলা আহার গ্রহণ করেন তাহলে আমি খুব খুশি হব। আমি তখন তাকে বললাম যে কি বলছেন, আপনার বাড়ি কোথায়? সে তখন বলল, কেন আমরা যেখানে থাকি আমাদের নগরী সেখানে। আমি তখন কিঞ্চিত ভয় পেয়ে গেলাম, কারণ এরকম জিনপরীরা নিয়ে গিয়ে মানুষকে আর ফেরত দিয়ে যায় না। তখন সে বলল, কি ভাবছেন, আপনাকে নিয়ে গিয়ে আমি আর ফেরত দিয়ে যাব না, সেমনটাই চিন্তা করছেন? আমি বললাম যে না, সেরকম চিন্তা করছি না। তবে মেয়েটা তখন বলল, তবে কি, চলুন আমার সঙ্গে, গেলে আমি খুশি হব। আমার আব্বাজান আপনাকে নিয়ে যেতে বলেছে, এই জন্যই আমি এসেছি। তাছাড়া এখানে আসার আমার সাহস কখনো হতো না। চলুন আমার সঙ্গে, ওই তান্ত্রিকগুলো যদি আমাকে আবার দেখে ফেলে তাহলে আবার আটক করবে। এটা বলার পর আমি তখন বললাম, সাইকেল? ও তখন বললো, চলুন আপনার সাইকেল সমেত নিয়ে যাচ্ছি। তারপর আমার হাতটা স্পর্শ করলো এবং খানিক্ষণের মধ্যে দেখলাম আমি এবং আমার সাইকেল আশেপাশে আলোকিত হয়ে গেল। এবং কি হলো জানি না, আমি যখন চোখ খুললাম তখন আমি প্রায় অচেতন অবস্থা। চোখ খুলে দেখি আমি একটা বিছানার উপর শুয়ে আছি। বিছানাটা একটা বিরাট বড় বাড়ির সামনে একটা খাট, সে খাটের উপর শুয়ে আছি। খাটের আশেপাশে বেশ কিছু বাচ্চা ছেলে আমাকে ঘিরে ধরে বসে আছে। আমি যখন উঠে বসলাম ঠিক সেই মুহূর্তে সেই বাচ্চা ছেলেটা যে কিনা প্রথম দিন আমার কাছে এসেছিল সে দৌড়ে এসে আমার কোলে উঠে পড়লো এবং বলল, আঙ্কেল আপনি এসেছেন? আপনি আপনার জন্য কত অপেক্ষা করেছি জানেন? আম্মুকে বলেছি কতবার আপনাকে নিয়ে আসতে, কিন্তু কোনোভাবেই আম্মু বলল যে আর ওখানে যাওয়া যাবে না। কিন্তু আমার নানু আমাকে বলেছে যে আপনার সঙ্গে দেখা করিয়ে দিবে। ঠিক সেই মুহূর্তে সেই পরী মেয়েটা আমার কাছে আসলো এবং তার সঙ্গে একটা জিন, তার মাথায় বড় শিং এবং তাকে দেখতে একদম মানুষের মতো। সে আমার দিকে এগিয়ে আসলো। তার পরনে বেশ দামি কাপড় এবং তাদের শরীর থেকে একটা অদ্ভুত সুঘ্রাণ আসে। সেই সুঘ্রাণটা এক মাতাল করার মতো সুঘ্রাণ ছিল। চারিদিকে খুব বড় বড় ফুলের গাছ, একটা সাইডে বড় একটা প্রাসাদের মতো ঘর। সেই ঘরটা দেখে আমি অবাক হলাম। তখন তিনি এগিয়ে এসে বললেন যে, তুমি তাহলে, এবং তুমি সেদিন আমার মেয়েকে বাঁচিয়েছিলে, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার প্রতি যে কীভাবে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব সেটাই বুঝতে পারছি না। তবে তুমি এখানে এসেছো সেজন্য আমি খুব খুশি হয়েছি এবং আমার এখানে এসে আত্মীয়তা গ্রহণ করার জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ। তাই বলে তিনি আমাকে জড়িয়ে ধরলেন আর তার নাতিকে আমার কোলের ভিতরে দেখে আরো বেশি খুশি হলেন। তারপর বললেন যে আমার নাতি বোধহয় তোমাকে খুব পছন্দ করেছে, না হলে ও আসলে কারোর কাছে যায় না। আমি বললাম যে হ্যাঁ, তা একটু পছন্দ করেছে, দেখে বোঝা যাচ্ছে, না হলে ও কোলে উঠে বসে থাকে। ও তখন আমাকে বলল, আঙ্কেল আপনি আমাকে সাইকেলে চড়ে বেড়াবেন না? সেদিনকে সাইকেলে চলেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। আপনার সাইকেলটাও আম্মু নিয়ে এসেছে। আমি আম্মুকে বলতাম যে আঙ্কেল আমাকে সেদিনকে সাইকেলে চড়িয়ে নিয়ে এসেছিল, জিনিসটা খুব ভালো, আমার চড়তে খুব ভালো লাগে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, চড়াবো তোমাকে, চলো এখন চড়াই। তখন সেই পরী মেয়েটা বলল, আচ্ছা ঠিক আছে, তোমার আঙ্কেল এখন কিছু খাওয়া দাওয়া করুক, খেয়ে তারপর না হয় তোমাকে নিয়ে ঘুরতে যাবে। তারপর আমি বললাম না, আগে দক্ষিণে আগে ঘুরি না। তারপর ওই জিন লোকটা আমাকে ধরে নিয়ে গেলেন আর কি, ধরে নিয়ে বলতে আমাকে বললেন, আচ্ছা আগে খেয়ে নাও, তোমার জন্য খাবার রান্না করা হয়েছে, তুমি আসবে ভেবে এখানকার সকলেই উৎসুক হয়ে বসে আছে। তারা কারণ তারা কখনো মানুষ দেখেনি। আমি নিজে হয়তো অনেকবার দেখেছি, মানুষের সঙ্গে অনেকবার উঠা বসা হয়েছে, কিন্তু তোমার মতো ছেলে আমি খুব কম দেখেছি যে কিনা একজন দূরের কোনো একটা জাতির মেয়েকে এরকমটা সাহায্য করেছে। আসলে এরকমটা কেউ করতে চায় না। তারপর আমাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আমাকে বললো যে আগে তুমি গোসল করে নাও এখান থেকে, এবং তোমাকে ওরা কিছু কাপড় দিবে, সেই কাপড়গুলো পরে তারপর ওদের সঙ্গে এখানে আসো, ঠিক আছে? তারপর মেয়েটা আমাকে সাথে করে একটা ঘরের ভিতরে নিয়ে গেল। রুমটা বিশাল আকৃতির এবং সেখানে বেশ বড় পালঙ্ক আছে এবং ওটার সঙ্গে পাশে একটা ঝর্ণা আছে। সেই ঝর্ণায় আমাকে গোসল করার জন্য মেয়েটা নিয়ে গেল এবং যাওয়ার সময় একটা জিন একটা থালায় করে থালার উপরে ঢেকে রাখা কিছু কাপড় আমাকে দিল, বলল যে এগুলো পরে নেবেন। মেয়েটা আমাকে আমার হাতে দিয়ে বলল, এগুলো পরবেন, ঠিক আছে? তারপর আমি গোসল করে সেই জিনিসগুলো পরলাম। পরে নিজের রুমে যখন আয়নার ভিতরে নিজেকে দেখছিলাম, সত্যি আমার বিশ্বাস হচ্ছিল না যেটা আমি, কারণ আমার শরীর, আমার চেহারা সমস্ত কিছু একজন দিন মজুরের চেহারা এবং আমি খুবই গরিব একটা ছেলে। এরকম অবস্থায় কেউ যদি আমাকে এরকমভাবে
নতুন জামা কাপড় পরায় তাহলে আমাকে দেখতে আসলে খুব সুন্দরই লাগবে। এই ঘরের ভিতরে আমাকে আসলে খুব সুন্দর লাগছিল। সেই মতো দরজা নক পড়লো। আমি দরজা বাইরের দিকে গিয়ে দেখি কি যে পরিমেয়েটা দাঁড়িয়ে আছে। তারপর সে আমাকে সাথে করে নিয়ে গেল। তারপর যেখানে নিয়ে গেল সেই জায়গাটা এত বিশাল ছিল, এক পাশ থেকে অন্য পাশে দেখতেই কষ্ট হয়ে যায়। আর শুধুমাত্র সারি সারি খাবার রাখা। আমাকে সেখানে বসানো হলো। বসানোর পর আমাকে সমস্ত কিছু বেড়ে দিতে লাগলো এবং বললো খান। এত দামি এবং এত বড় খাবার আমি কখনো খাইনি। একটা আস্ত খাসি আমার জন্য রান্না করা হয়েছে। তখন তেনারা বললেন যে এটা হরিণের মাংস, আমাদের এখানে হরিণ খাই আমরা, আর তোমাদের খাবার আর আমাদের খাবারটা এক না, তবুও অনেকটা কাছাকাছি। আমরা হাড় খেতে পছন্দ করি, তুমি খাও, তৃপ্তি করে খাও। সেই রাজা মানে হচ্ছে গিয়ে ওই জিন বাদশাহ জানি না কি, তবে তিনি আমাকে বললেন যে আরাম করে খাও। তারপর আমি সেখানে বসে আরাম করে খেতে লাগলাম। আমার কাছে আসলে খুব শান্তি লাগছিল খেয়ে, কারণ জায়গাটা ছিল খুব সুন্দর এবং সেই সঙ্গে পরিবেশটা আমি এরকম কখনো কোনোদিন কারোর বাসায় গিয়ে খাইনি। তখন খাওয়া দাওয়া শেষ করে আমার পেট একদম ফুলেছিল। আমি নিজের কক্ষে গেলাম। মেয়েটা আমার সঙ্গে আমার নিজের কক্ষে এগিয়ে দিয়ে গেল, বললো কোনো কিছু লাগলে তাহলে বলবেন, ঠিক আছে? আমি বললাম যে আচ্ছা ঠিক আছে বলবো। তারপর আমি সেখানে বিশ্রাম নিলাম একটু এবং কতক্ষণ ঘুমিয়েছি জানি না। পরের দিন সকালবেলা উঠে নিজেকে এক অন্য রূপে আবিষ্কার করলাম। সত্যি কি আমি এমন? আমার কাছে কোনো কিছু না বিশ্বাস হচ্ছিল না সেই শুরুর দিন থেকেই। তারপর মেয়েটা আমাকে বলল যে আপনি কিছুদিন এখানে বেরিয়ে যান, আমার আব্বাজান বলেছেন কিছুদিন এখানে থেকে যেতে। আমি বললাম যে আমার চাকরি ওইখানে, আমার যদি কাজ না করি তাহলে আমাকে কাজ থেকে বের করে দিবে। তখন মেয়েটা আমাকে বলল আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপর আমি এবং মেয়েটা পেছনেরই একটা বাগানে গেলাম। সেখানে ফুল গাছ দিয়ে ভরা এবং চারিদিকে এত সুন্দর পরিবেশ। দূরে মেঘ উড়ে যাচ্ছে, মনে হচ্ছে মেঘকে স্পর্শ করা যাবে। চারিদিকে এত সুন্দর ন্যাচারাল পরিবেশ। মেয়েটা আমাকে বলল যে আপনি কি করেন? আমি তখন বললাম যে আমি একটা জায়গায় দিনমজুরি করি, যা বেতন পাই নিজের বোন আছে, বাবা আছে অসুস্থ, আর মা, এদেরকে নিয়েই আমার সংসার। তিনি তখন বললেন যে আপনার বাবা, উনি কিছু করেন না? আমি তখন বললাম যে আমার বাবা প্যারালাইসিস হয়ে গিয়েছে আজকে 7 বছর। এরকমভাবে অসুস্থ অবস্থায় থাকেন, ওষুধ পানি চিকিৎসা সব আমাকেই করতে হয়। এই জন্য নাইট ডিউটি করি বেশিরভাগ সময়, আর কৃষিকাজ করি। এগুলো করে আমার জীবন যাচ্ছিল। খুব কষ্ট করে জীবন পার করতে হয়। আমার বিলাপ দেখে এবং আক্ষেপ দেখে উনি বললেন সমস্যা নেই, আল্লাহ সব কিছু ঠিক করে দিবেন। তারপর আমি বললাম যে আপনারা মুসলিম? পরিমেয়টা তখন বলল হ্যাঁ, আমরা সকলেই মুসলিম। আমাদেরকে আর আপনাদেরকে আল্লাহ তাআলাই তো সৃষ্টি করেছেন, আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো না তো তার কার করবো। আমি তখন আরও খুশি হয়ে গেলাম, কারণ জিনেরা মুসলিম সেটা জানতাম, তবে অনেক গোত্রের জিন আছে যারা কিনা তাদের ধর্ম পরিচয় দিতে চায় না। সেটা সে বলল আমাকে, বলল অনেক খারাপ জিন আছে যারা নিজেকে মুসলিম পরিচয় দিতে চায় না এবং তারা অন্য ধর্মের অনুসারী হয়ে গিয়েছে এবং শয়তানের অনুসারী হিসেবে চলে তারা। সব মিলিয়ে আমরা আসলে আল্লাহর উপাসনা করার চেষ্টা করি, তাকে আমরা নামাজ পড়ার চেষ্টা করি, সব মিলিয়ে এরকমভাবেই চলছে। তারপর আমি মেয়েটার কথা জিজ্ঞেস করলাম যে আপনি, আপনার হাজবেন্ড কোথায়? তখন তার মুখটা একদম কালো হয়ে গেল। সে তখন বলল যে আসলে আমার হাজবেন্ড নেই। আমি বললাম যে নেই মানে? আপনি এত সুন্দর একটা মেয়ে, একদম যুবতী একটা মেয়ে, আপনার একটা সুন্দর ছেলে আছে, আপনার হাজবেন্ড নেই মানে? মেয়েটি তখন একটু বিলাপ করে বলল আমার হাজবেন্ড মারা গিয়েছে বেশ কয়েক বছর আগে। তারপর থেকে আমি এখানেই আছি, আর তাছাড়া আমার শ্বশুর বাড়িতে আমাদেরকে তেমন গুরুত্ব দেয় না, যার কারণে আমি বাবার বাড়িতে চলে এসেছি এবং এখানেই থাকি। আমি তখন খুব মন খারাপ করে বললাম যে এটা ঠিক হয়নি, কিভাবে মারা গিয়েছিলেন উনি? তখন সে বলল কি যে যাই হোক, সেটা আপনার শোনা লাগবে না, আমি পুরাতন কথা মনে করতে চাই না। তারপর নিজেই বলল যে একটা দুর্ঘটনায় মারা গিয়েছিল। তারপর থেকে আমি একাই আছি এবং ওকে নিয়ে আমি বেঁচে আছি। তারপর সেই ছেলেটা আমার কাছে এগিয়ে আসলো, বললো কি আঙ্কেল আপনি আমাকে বলেছিলেন আপনি আমাকে ঘুরতে নিয়ে যাবেন, কোথায় নিয়ে যাবেন কিন্তু বললেন না আমাকে। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো, তোমাকে নিয়ে যাচ্ছি। তারপর আমার সাইকেলটাতে করে ওর পিছনে বসিয়ে অনেকটা পথ আমি ওকে ঘোরালাম এবং অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখালাম। ও তখন সকলকে বলতে লাগলো এটা আমার আঙ্কেল, আর আমি যে এখানে এসেছি সে সম্পর্কে অনেক জিনেরা জানতো না। তেনারা আমাকে এসে ছুঁয়ে ছুঁয়ে দেখছিল এবং বলছিল উনি কে। এবং আমি যেহেতু কোনো জিনের মতো ছিলাম না, মানুষের মতো, সেহেতু ওরা কৌতূহলবশত আমাকে দেখছিল। এগুলো জিনিস দেখে আমার কাছে বেশ আনন্দ লাগছিল। তারপর আমি ওকে ঘুরিয়ে টারিয়ে বাড়িতে নিয়ে আসলাম এবং এখানে প্রায় 4 দিন থাকলাম আমি। 4 দিনের মধ্যে আমাকে আদর যত্নের কোনো ত্রুটি রাখেননি। এই মেয়েটি সবসময় এসে আমার খোঁজ খবর করতো, আমাকে সকাল নেই সন্ধ্যা নেই কী লাগবে, এটা লাগবে ওইটা লাগবে কিনা এসব বলে আমাকে সবসময় খুব আদর যত্ন করতো আর কি। যেন মনে হচ্ছিল যে আমি এখানে
বেড়াতে এসেছি জামাই হিসেবে, একদম জামাই আদর করতো। কখন কি লাগবে, ক্ষুধা লেগেছে কিনা, আবার খাবেন কিনা, কোনো কিছু লাগবে কিনা, এই সমস্ত জিনিস মেয়েটা আমার পাশে বসে বলছে। ও আপনাকে খুব পছন্দ করেছে, আপনার আশেপাশে থাকে দেখে খুব ভালো লাগে আমার, কি সুন্দর আপনাকে মানিয়ে নিয়েছে। আসলে ওর আব্বাকে ও দেখেনি, ছোট যখন ছিল তখনই ওর আব্বা মারা গিয়েছে, তারপর থেকে বাবার ভালোবাসা কখনো পায়নি। আর এদিকে ওদিকে কারোর সঙ্গে তেমন মেশে না, সবসময় এরকম থাকে। ওর জন্য মাঝে মধ্যে খুব খারাপ লাগে জানেন। তারপর আমি বললাম যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, যাই হোক আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু লিখে রেখেছেন আপনাদের কপালে। তারপর মেয়েটা আমাকে বলল যে সেটাই যেন সঠিক হয়। 5 দিন থাকার পর আমি তখন বললাম যে বাড়িতে যাব, আমার মায়ের চিকিৎসা করানো দরকার, মায়ের কি অবস্থা সেই বিষয় সম্পর্কে আমি তো জানি না কিছু। তখন সেই জিনটা বলল যে তোমার মায়ের কোনো সমস্যা হচ্ছে না, আর তোমার কর্মস্থলে সেখানেও কোনো সমস্যা হচ্ছে না, সেখানে আমাকে একজন জিন কাজ করছে তোমার হয়ে। আর তোমার বাড়িতে আমি নিয়মিত খাবার পৌঁছে দিচ্ছি তোমার এক বন্ধুর মাধ্যমে, মানে জিন সে তোমার বন্ধু সেজে বাড়িতে খাবার পাঠাচ্ছে, সেহেতু তুমি কোনো সমস্যার চিন্তা করো না, ঠিক আছে? তুমি এত বড় একটা উপকার করেছো আমাদের, তার প্রতিদান কি আমি দিতে পারবো না? তারপর আমি বললাম যে না, এটা আসলে আমার কর্তব্য ছিল, কাউকে উপকার করা আমার খুব ভালো লাগে। লোকটি তখন বলল যে তুমি তো চাইলেই তোমার নিজের ব্যবসা শুরু করতে পারো, তুমি ব্যবসা করতে পারবে না? আমি তখন বললাম যে টাকা কোথায়, বাবার চিকিৎসা করাবো সেটাই পারছি না। আর পরবর্তী তখন আমি ওই কথা বলতেই জিন লোকটা বলল, কি বলেছে তোমার বাবার অসুস্থ, তুমি বাড়িতে গিয়ে দেখো, তুমি যেদিনই বাড়িতে যাও দেখবা তোমার বাবা সুস্থ হয়ে গিয়েছেন, ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখো, আর তোমার ঘর বাড়ি দেখবা সব ঠিক হয়ে গিয়েছে। আমি তখন বললাম যে সেটা যদি হয় তাহলে ভালোই হবে, আল্লাহর অনেক অনেক শুক্রিয়া। তারপর ওদিনকে আরও দুদিন থাকার পর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি, আমাকে যাওয়ার অনুমতি দিন। তো জিন লোকটা তখন বললেন, তুমি যেহেতু চলেই যেতে চাচ্ছ, আর তো তোমাকে আটকে দিতে পারবো না, তোমার বাবা মাকে দেখার অনেক দিন, তাহলে তুমি চলে যাও, আর হচ্ছে গিয়ে আবার অবশ্যই কিন্তু আসবে, ঠিক আছে? এটা বলে তখন তিনি সেখান থেকে চলে গেল এবং যাওয়ার সময় বলল কি যে আমাকে মনে করো, যখন মনে করবে আমি তোমার কাছে হাজির হয়ে যাব। আর তার মেয়েকে নির্দেশ ছিল যে জামা ওকে দিয়ে আয়। আসার সময় আমার মন খারাপ লাগছিল, কারণ এই এক সপ্তাহ এখানে এত আরামে জীবনযাপন করেছি, আমার জীবনের সর্বোচ্চ ভালো এক সপ্তাহ আমি কাটিয়েছি। যেমন ভালো মন্দ খাওয়ান দাওয়ান, ঠিক তেমনি ভালো মন্দ চলাফেরা। আর সব থেকে বড় কথা, এই মেয়েটার সঙ্গে থাকতে থাকতে আমার কেন যেন এই মেয়েটার প্রতি একটা আবেগ কাজ করতে শুরু করলো। কারণ মেয়েটা এত বেশি সুন্দরী যে তার দিকে কেউ না তাকিয়ে পারবে না, এত সুন্দর কোনো মেয়ে হতে পারে। আর তার দিকে তো আমি নজরও দিতে পারবো না, কারণ সে একজন বিধবা, তার দিকে তাকানো অন্যায় হবে এবং পাপ হবে। যাই হোক, আমার মনের উপর পাথর চাপা দিয়ে তখন মেয়েটার হাত সাথে আমি চলে আসলাম। আমি যখন আমার বাড়ির সামনে এসে দাঁড়ালাম তখন আমার দু চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি বেয়ে পড়তে লাগলো, কারণ যেটা দেখলাম সেটা দেখার জন্য সত্যি আমি মোটে প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার আব্বাজান হেঁটে বেড়াচ্ছে। আমার আব্বার ডান পাশটা প্যারালাইসিস হয়ে গিয়েছিল, ডান পা এবং ডান হাত উনি নাড়াতে পারতেন না, কিন্তু উনি হেঁটে বেড়াচ্ছে এবং ডান হাত নাড়িয়ে বেড়াচ্ছে। এটা দেখে তখন আমি আশ্চর্য হয়ে গেলাম। তখন আমি আব্বার কাছে গিয়ে বললাম, আব্বা তুমি ঠিক হয়ে গিয়েছো? তখন আব্বা বলল যে হ্যাঁ, এখন আমি হাঁটাচলা করতে পারছি, কিসের জন্য জানি না, তবে কয়েকজন লোক এসেছিল, তেনারা এসে আমাকে কিছু ওষুধ দিলেন আর কিছু জিনিস করালেন। তারপর থেকে আস্তে আস্তে আমি ঠিক হয়ে গিয়েছি, এক সপ্তাহে অনেকটা সুস্থ বোধ করছি। তখন পরিমেয়েটা আমাকে বলল যে আমার আব্বা আমাদের ওখানকার কিছু চিকিৎসক দল পাঠিয়েছিল, তারা তোমার আব্বাকে দেখে তোমার আব্বাকে ঠিক করে ফেলেছে এবং আশা করি তোমার আব্বা আগের থেকে সুস্থ এবং তিনি ঠিক হয়ে যাবেন। এটা দেখার পর সত্যি আমি খুব খুশি ছিলাম। আমি পরিমেয়েটাকে খুশিতে জড়িয়ে ধরতে যাচ্ছিলাম প্রায়, তারপর নিজের আবেগকে কন্ট্রোল করলাম। মেয়েটা তখন বলল ঠিক আছে আমি আসি। যাওয়ার সময় সে আমার হাতে নাড়তে শুরু করলো এবং বলল যে আপনি ভালো থাকবেন, আমাকে যখনই ডাকবেন তখনই আমি চলে আসবো, আপনার উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না। তারপর মেয়েটি যাওয়ার সময় কেন জানি না তার চোখের কোনায় এক চিমটি পানি দেখলাম আমি, এরকমটা কেন আমি জানি না। মেয়েটি সেখান থেকে চলে গেল। তারপর আমি নিজের ঘরে গেলাম, ঘরে গিয়ে দেখলাম যে আমার আব্বা সুস্থ হয়ে গিয়েছে, আমার মা সুস্থ হয়ে গিয়েছে, ঘরের পরিবেশ সমস্ত কিছু একদম অন্যরকম হয়ে গিয়েছে। আমি এবং আবার আগের জীবনযাপন কাটাতে শুরু করলাম। আমাদের ঘর বাড়ির ভেতরে সমস্ত জিনিসপাতি যেন অন্যরকম হয়ে যাচ্ছিল, আমার একটা শান্তি প্রবাহ থাকতে শুরু করলো সবসময়। আমার বোনকে আর কয়েক বছর পর বিয়ে দিতে হবে, কারণ সে আস্তে আস্তে যুবতী হয়ে যাচ্ছে। তারপর আমি অফিসে গেলাম, যাওয়ার পর দেখি আমার বস আমার তারিফ করছে, বলছে যে তুমি এত সুন্দর কাজ করেছো, তোমার কাজের জন্য। আমি বললাম যে আমি কী করেছি? তখন তেনারা আসলে বলতে চাচ্ছিলেন না। ওই জিনটা এই এক সপ্তাহ যখন এখানে ছিল সমস্ত কাজ কমপ্লিট করেছে,
টাইম টু টাইম এবং অনেক বেশি কাজ করেছে। এই জন্যই মূলত সকলে আমার উপর বেশ খুশি এবং আমাকে বলল যে তোমার কারণেই আমাদের কোম্পানিতে বেশ ভালো একটা প্রফিট হয়েছে। এই জন্য তেনারা আমাকে একটু বেশি বাড়িয়ে বোনাসও দিলেন এবং মালিক আমার উপর খুব খুশি ছিল। যাই হোক, ওইখান থেকে আসার পর ওইখানকার পরিবেশ আমার মাথা থেকে কোনোভাবেই যাচ্ছিল না। বিশেষ করে ছেলেটা, ওই বাচ্চা ছেলেটা আমার সঙ্গে প্রায় নিয়মিত খেলা করতো এবং সবসময় আমার সঙ্গেই থাকতো, আর রাত্রেবেলা আমাকে জড়িয়ে ধরা ছাড়া ঘুমাতে পারতো না। এখন কি করছে আল্লাহ মাহবুদ জানে। এইসব জিনিস আমার খুব মনে হতে লাগলো। যাই হোক, প্রথম 3-4 দিন কেটে গেল। ওই অবস্থায় আমার কোনোভাবে যেন মেয়েটার চেহারা আমার চোখ থেকে সরছিল না। আমি কীভাবেই আমার চেহারা, আমার চোখ এখান থেকে সরাবো কোনোভাবে বুঝতে পারছিলাম না। ঘুমালে যেন ওর চেহারা আমি দেখি। এতক্ষণ খারাপ লাগতে শুরু করলো আমার ওর জন্য। তখন আমার মনে মনে ভাবতে লাগলাম যে ওকে ডাকবো। তারপর ভাবলাম যে ডাকার পর যদি এসে আমার ওই তান্ত্রিকগুলো ধরে ফেলে তাহলে তো সমস্যা হয়ে যাবে। সেই জন্য আমি আর তাকে ডাকলাম না। যাই হোক, সপ্তাহখানিক সময় কাটলো মাঝখানে। এই সপ্তাহখানি আমার খুব কষ্টে কেটেছে। রাত্রেবেলা আমি বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি। ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম একটা লোক উপর থেকে নিচে নেমে আসছে এবং সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে সেই জিন লোকটা এবং তাদের পেছনে তার মেয়ে এবং তার নাতি রয়েছে। তো সেই লোকটা তখন আমার কাছে এসে বলল যে বাবা তুমি ভালো আছো? আমি বললাম যে জি ভালো আছি। আর আপনারা? তখন সেই জিন লোকটা বলল যে বাবা আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি, আশা করি তুমি আমাকে ফেরত দিবে না। আমি জানি না এটা বলা ঠিক হচ্ছে কিনা, তবে আমার মেয়ে এবং নাতির জন্য এটা করতেই হবে। ছেলেটা তখন দৌড়ে এসে আমার কোলে উঠে গেল। তারপর আমাকে বলল যে তুমি কোথায় চলে গিয়েছিলে? তোমাকে আমি কতদিন দেখি না, জানো না তোমাকে না দেখলে আমার খুব ভালো লাগে না, তুমি আমাকে না বলে কেন চলে আসলে? মেয়েটা তখন পেছনে দাঁড়িয়ে আছে। তখন সেই জিন লোকটা আমার হাত ধরলো, হাত ধরে বললো কি যে আমি তোমার কাছে একটা আর্জি নিয়ে এসেছি, তুমি মানবা না না মানবা সেটা তোমার বিষয়, তবে আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করছি। আমি তখন বললাম আঙ্কেল কি আপনি বলুন, সমস্যা নেই, আপনি যেটা বলবেন নিঃসংকোচে বলুন, আমার কোনো আপত্তি নেই। তখন সেই জিন লোকটা বলল কি যে আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই। আমি জানি যেটা কথা বলাটা ঠিক হচ্ছে না, তবে আমার মেয়ে তোমাকে পছন্দ করে আর আমার নাতি সেও তোমাকে পছন্দ করে। সে তো তোমাকে ছাড়া ঘুমাতে চায় না, খেতেও চায় না। আমি চাই যে আমার মেয়েকে তুমি বিয়ে করো। আমার মেয়ে এখনো যথেষ্ট সুন্দরী। বিয়ের মাত্র 3 বছরের মাথায় ও ডিভোর্স হয়ে যায়, মানে ও বিধবা হয়ে যায় আর কি। তারপর ও ওর পরিবার থেকে ওইখান থেকে চলে আসে, কারণ ওইখানে টিকতে পারছিল না। ওর স্বামী ভালো একজন জিন ছিল, তবে আল্লাহর কি দৃষ্টি পড়লো আল্লাহ মাহবুদ জানে, হয়তো তার আয়ু ওই পর্যন্তই ছিল, সে মারা গেল। আমি বললাম যে আঙ্কেল আপনি এরকম করে কেন বলছেন? এমনিতেও ওকে আমার খুব ভালো লাগে, কিন্তু আমি কখনো বলতে পারিনি, বরঞ্চ আপনি এটা বলেছেন, আমার মনের কথা বলেছেন। আপনি দয়া করে এরকমভাবে আমাকে বলবেন না, আপনি আমাকে আদেশ করতে পারেন। তারপর আমি বেশ খুশি হয়ে গেলাম এবং সেও বেশ খুশি হয়ে আমাকে জড়ায় ধরলো। তারপর সে বললো কি যে তোমরা কথা বলো, আমি চলে যাচ্ছি। তাই বলার পরে ওই জিন লোকটা আমার ওই যে ছেলেটা আছে না, ওনার নাতিকে নিয়ে এখান থেকে চলে গেল। বললো আমি আড়ালে আছি, তোমরা কথা বলো। তারপর আমি সেই মেয়েটার কাছে গেলাম, পরি মেয়েটার কাছে যাওয়ার পর তাকে বললাম যে আসলে আমি তোমাকে মনে মনে পছন্দ করি, সেটা বলতে পারিনি। পরি মেয়েটার সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরলো, বললে তুমি জানো না, তুমি এখান থেকে আসার পর আমি এক বিন্দুও তোমাকে ছাড়া থাকতে পারিনি। আমি মাঝে মধ্যে এখানে আসতাম তোমাকে দেখতে, কিন্তু কোন মুখে আমি তোমাকে বলবো যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি? ও আমাকে জড়িয়ে ধরে বলল এখন থেকে তুমি আমার সঙ্গে থাকবে এবং আমি তোমাকে খুব বেশি ভালোবাসি। আমি তখন ওকে জড়িয়ে ধরলাম এবং ও আমাকে জড়িয়ে ধরে বললো কি যে সত্যি কথা বলতে তোমার মতো ভালো মানুষ আমি জীবনে কোনোদিন দেখিনি। আমার স্বামীও খুব ভালো একজন জিন ছিল, কিন্তু আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন, কিন্তু তার বদলে তোমাকে দিয়েছে। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। তারপর থেকে আমি তার সঙ্গে আছি এবং সে আমার সঙ্গে থাকে। আমার ছেলেটা আমাকে ছাড়া কিছুই বলছে না। আমি জিনের জগতেও যাই, আমাদের এখানেও থাকি এবং সব মিলিয়ে আমার পরিবার তারপর থেকে স্বাবলম্বী হয়ে ওঠে এবং সেই জিনকে বিয়ে করার পর থেকেই আমার জীবনটা বদলে যায়। আমি সেই ফ্যাক্টরির কাজটা ছেড়ে দিই। তারপর আমার জীবনে আরও অনেক উত্থান পতন আসে, কিন্তু সব কিছু ওই জিনটা সামলে নিয়েছে এবং এখন আমি বেশ স্বাবলম্বী এবং বেশ বড়লোক একজন মানুষ। এবং আমার এখনও সেই সময়ের কথা মনে পড়ে যে সেই রাত আমার জীবনটা কীভাবে বদলে দিয়েছিল। এবং তার সঙ্গে আমি এখনও বসবাস করি। আমার বোনকে আমি বিয়ে দিয়েছি, আমার বাবা মা সুস্থ সবলভাবে এখনও আছে এবং আমার আব্বা আম্মা জানেন যে আমার স্ত্রী একটা পরী। এমনকি ওই পরীর যে ছেলেটা ছিল সে আমাকে বাবা বলে ডাকে, আব্বা বলে ডাকে এবং আমি ওকে খুব ভালোবাসি। সব মিলিয়ে আমার জীবনটা এরকমভাবে বদলে যাবে আমি ভাবতে পারিনি এবং সবই মনে হয় আল্লাহর ইচ্ছা। আল্লাহ না ছিল হয়তো এমনটা হতো না। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলাম আমাদের এক
লিসেনার্সের পাঠানো ঘটনাটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং বেশ আকস্মিক ঘটনা। আমার কাছে খুব ভালো লেগেছে, এরকম ঘটনা খুব কম আসে আমাদের চ্যানেলে। তো আশা করি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সেই সঙ্গে শেয়ার করে দিবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন করে জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।